এনসিপি এই যে সিদ্ধান্তটা নিল জামায়াতের সঙ্গে জোট করার, এটা কি শুধুমাত্র গুটি কয়েক যারা দলের উচ্চ পর্যায়ে আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন, বাকিদের সঙ্গে কথা বলেননি? না, ব্যাপারটা ঠিক তা না। গুটি কয়েক দলের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত এসছে, এটা যেমন সত্য, আবার দলের কেন্দ্রীয় কমিটির একটা বড় অংশ এটার পক্ষে ছিল। আমি নিজেও আসলে এই প্রক্রিয়ার সাথে পুরোপুরি একমত ছিলাম না। স্বতন্ত্র যে যাত্রা এনসিপি শুরু করেছিল সেটাকে যদি অব্যাহত রাখতো তাহলে এনসিপির জন্য একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছিল। কি বলে, দক্ষতা দরকার, সেই জায়গাতে আমাদের কিছুটা মানে শীর্ষ নেতৃত্বের কিছুটা ঘাটতি ছিল। একটা তো ঝুঁকির মুখে কিংবা একটা বড় ধাক্কা জোট গঠনের মধ্য দিয়ে এনসিপিতে এসছে, এটা সত্য। কারণ এনসিপি যে ধরনের রাজনীতি করার অঙ্গীকার এবং যে পথে যাওয়ার অঙ্গীকার করে যাত্রা শুরু করেছিল এবং গত 10 মাস সে যেভাবে চলেছে, সেটার পরে হঠাৎ করেই এবং যে প্রস্তুতি, নির্বাচন কেন্দ্রিক যে প্রস্তুতির মধ্যে এনসিপি ছিল, তারপরে হঠাৎ করে এই ধরনের ঘোষণা আসা স্বাভাবিকভাবেই একটু পরিস্থিতিকে এলোমেলো করে দেয়, এটা খুব স্বাভাবিক। এখন এনসিপি একটা মধ্যমপন্থী রাজনৈতিক দলের কথা বলেছে, স্বভাবতই এখানে বিভিন্ন মতের, বিভিন্ন মতবাদের মানুষরা যুক্ত হয়েছিল। এইরকম পরিস্থিতিতে যখন যে কোনো একটা দিকে কিংবা একটা জোটের সাথে এনসিপি যুক্ত হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে এক ধরনের প্রতিক্রিয়া তো হবেই, এটা খুব স্বাভাবিক, প্রতিক্রিয়া হবেই। এখন রাজনীতির ব্যাপারটা, রাজনীতির মাঠটা হচ্ছে যে এটা খুব আগে থেকে ডিসাইড করা কঠিন। এইটা করলেই এটা হবে, এইভাবে গেলেই এটা হয়ে যাবে, এইভাবে ডিসাইড করা কঠিন। এটা খুবই আনপ্রেডিক্টেবল এবং বাংলাদেশের রাজনীতিতে এটা আরও বেশি আনপ্রেডিক্টেবল। যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছুই হয়। তবে আমার মতে, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি দলীয় সিদ্ধান্তের কি বলে যে পাবলিকলি দলীয় যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কিছুটা বাইরে গিয়ে আমি বলছি যে এনসিপি যদি একটু স্বতন্ত্রভাবে যাত্রা শুরু করতো, মানে স্বতন্ত্র যে যাত্রা এনসিপি শুরু করেছিল সেটাকে যদি অব্যাহত রাখতো তাহলে এনসিপির জন্য একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছিল। কিন্তু সেটা না হওয়াতে কিছুটা আপনি কি তাহলে মনে করেন না এনসিপি এই হিসেবটা কি করতে পারেনি? মানে তাদের রাজনৈতিক যে হিসেব নিকেশ, তারা মধ্যমপন্থী রাজনীতি করবে, সেখান থেকে আবার তারা জামাতের সঙ্গে যোগ দিলেন যাদের রাজনীতির প্রেক্ষাপট আবার ভিন্ন, যারা ধর্মভিত্তিক রাজনীতি করে। সেই জায়গাতে নীতিগত জায়গায় একটা বড় ফাটল কি আসলে চোখে পড়েনি? মানে সেটা তো দৃশ্যমান ছিল, সকলেরই জানা। বিষয়টা হয়েছে কি, এটা এখনো খুব পরিষ্কারভাবে খুব সামনে মানে পরিষ্কার হয়েছে ব্যাপারটা এরকম না। মানে একটা নির্বাচনী সমঝোতা বলা হচ্ছে এনসিপির পক্ষ থেকে, আবার ওইদিকে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা একটা রাজনৈতিক জোট। এই জোটটা প্রথমত পাবলিকলি যখন ঘোষণা হয় তখন এটা জামাতের পক্ষ থেকেই ঘোষণা হয়, মানে জামাতের আমির নিজেই ঘোষণা করেন। সেই ঘোষণা মঞ্চে এনসিপি উপস্থিত ছিল না, এনসিপি পরবর্তীতে আলাদা করে সংবাদ সম্মেলন করে। তো এখানে অনেকগুলো ব্যাপার, নির্বাচন আসলে এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশে কম বেশি ঘটে, এটা যে ঘটে না তা না। কিন্তু এনসিপির কাছ থেকে এটা আমি যতটুকু বুঝি, আমি এনসিপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, সাধারণ মানুষেরা যারা এনসিপিকে সমর্থন দিয়েছিল, সেই সমর্থন যত ছোটই হোক কিংবা আপাতত যত কমই হোক, সাধারণ মানুষ এইরকমভাবে পুরনো রাজনৈতিক চর্চা, যে ওই নির্বাচনের আগে জোট গঠন, দল ত্যাগ, আর একটা দলে চলে যে নমিনেশন নেওয়া, এই ধরনের বিষয়গুলো মানুষ পুরনো রাজনীতি হিসেবে দেখে। এনসিপির কাছ থেকে মানুষ একটা বেটার কিছু প্রত্যাশা করেছিল। আমি নিজেও আসলে এই প্রক্রিয়ার সাথে পুরোপুরি একমত ছিলাম না। এনসিপির যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা সকলেই বলেছেন এই বিষয়টা তার সাথে তারা একমত নন। তাহলে কি বিষয়টা এরকম যে এনসিপি এই যে সিদ্ধান্তটা নিল জামায়াতের সঙ্গে জোট করার, এটা কি শুধুমাত্র গুটি কয়েক যারা দলের উচ্চ পর্যায়ে আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন, বাকিদের সঙ্গে কথা বলেননি? না, ব্যাপারটা ঠিক তা না। গুটি কয়েক দলের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত এসছে, এটা যেমন সত্য, আবার দলের কেন্দ্রীয় কমিটির একটা বড় অংশ এটার পক্ষে ছিল। আবার একটা বড় অংশ মানে সংখ্যার দিক থেকে তারা হয়তো কম, কিন্তু আমরা বলবো যে একটা গণতান্ত্রিক অংশ, আমরা যারা একটা গণতান্ত্রিক রাজনীতির কথা বলি, আমরা এটার বিরোধিতা করেছিলাম এবং আমরা কিন্তু ইন্টারনালি এটাকে সলভ করার চেষ্টা করেছিলাম জোটটা ঘোষণা হওয়ার আগেই। আচ্ছা, তো আপনি জানেন যে 30 জন নেতার একটা স্মারকলিপি আমরা আহ্বায়ককে দিয়েছিলাম, আমিও তাদের একজন। তো পরবর্তীতে যেটা হচ্ছে যে এটা সামহাও আমাদের ইন্টারনাল গ্রুপ থেকে লিক হয়ে যায়, মিডিয়াতে চলে আসার পরে যেটা হয় যে পরিস্থিতিটা কিছুটা মানে একটু অস্থির হয়ে ওঠে। মানে তখন এক ধরনের পাল্টা বিবৃতির মধ্যে পরিস্থিতি চলে যায়। তখন আর স্বাভাবিকভাবে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া, এই ধরনের পরিস্থিতি আর ঠিক আমরা করতে পারিনি। তো এতে করে যেটা হয়েছে যে মানে ঠিক
গুটি কয়েক নেতার ইয়েতে এটা হয়েছে, এটা এটা বলবো না, এটার একটা বড় অংশের নেতৃত্বের সমর্থন ছিল, এটা সত্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা মানে বাংলাদেশের সাধারণ মানুষ এবং আমাদের নেতাকর্মী তাদের কাছে যে কমিটমেন্টটা আমরা করেছিলাম শুরুতে, বাস্তবসম্মত কারণে হয়তোবা, এটা নেতৃবৃন্দ আরও ভালো বলতে পারবেন, যে বাস্তবসম্মত কিছু কারণে হয়তোবা এই স্বতন্ত্র পথে যাওয়ার ব্যাপারটাতে আমরা কনফিডেন্স রাখতে পারিনি। যেমন আপনি খেয়াল করে থাকবেন যে নভেম্বর মাসে আমরা যখন মনোনয়ন ওপেন করি, 1500-র মতো মানে 1500-এর মতো মানুষ মনোনয়ন কেনে এবং আমরা 3 দিনব্যাপী তাদের সাক্ষাৎকার নেই, আলাপ আলোচনা করি। এরপরে সপ্তাহব্যাপী যাচাই বাছাই কিংবা 2 সপ্তাহব্যাপী যাচাই বাছাই করে আমরা কিন্তু 125টা আসনে প্রাথমিক মনোনয়ন দিই। আমি নিজেও একটা আসনে মনোনয়ন পেয়েছিলাম। পরবর্তীতে আরও 175টা আমাদের আলাপ আলোচনা প্রায় রেডি ছিল, এটা আমরা 1-2 দিনের মধ্যে দিব, এরকম একটা পরিস্থিতির মধ্যে ছিল। তো তার মধ্যেই এই জোটের আলাপটা চলে আসে হঠাৎ করেই, মানে এর আগে এই প্রস্তুতিটা ছিল না। তো স্বাভাবিকভাবেই হঠাৎ করে আসাতে এটার যে প্রতিক্রিয়া হয় এই এবং এটাকে ম্যানেজ করার জন্য যে পরিমাণ সময় এবং যে পরিমাণ কি বলে দক্ষতা দরকার, সেই জায়গাতে আমাদের কিছুটা মানে শীর্ষ নেতৃত্বের কিছুটা ঘাটতি ছিল। সেই জায়গাটা এখনো ওই অসন্তোষটা পুরোপুরি নেতৃত্ব কাটিয়ে উঠতে পারেনি, শীর্ষ নেতৃত্ব এটা কাটিয়ে উঠতে পারেনি, এখনো অসন্তোষটা আছে।